জানো সবাই যে এই বছর প্রায় ১৯ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে এসএসসি পরীক্ষায়। এর মধ্যে ১৩ লক্ষ কৃতকার্য হয়েছে, বাকিরা অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ১৩ লক্ষর মধ্যে তোমরা ১,৩৯,০৩২ জন এ প্লাস পেয়েছো। সেই ১,৩৯,০৩২ জনের মধ্যেই এখানে কিছু তোমরা উপস্থিত আছো, যাদেরকে আমরা একত্রিত করতে পেরেছি। তো সেই দিক থেকে আমরা যদি টোটাল পার্সেন্টেজ করতে যাই, টোটাল পরীক্ষার্থীর 7.32% এ প্লাস পেয়েছে। ঠিক আছে, এটা অবশ্যই ওই 7.32%-এর মধ্যে আল্লাহ তাআলা যে তোমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত না? আমরা সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এটা অনেক খুশির সংবাদ আমাদের জন্য যে এই 7.32% যে এ প্লাস পেয়েছে তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছে। তো যে বিষয়টি বলতে চাই, একদিকে যেমন এটি অনেক খুশির সংবাদ আমাদের জন্য, আর একদিকে একটু চ্যালেঞ্জিং বিষয়। আমি প্রথমে বলেছি একজন শিক্ষক হিসাবে কথা বলবো। তো আমি শিক্ষকতা জীবনের কারণে, কলেজে শিক্ষকতা করার কারণে আমার স্টুডেন্টরা বিভিন্ন মেডিকেল কলেজে পড়ছে, বুয়েটে পড়ছে, তো পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমি নিজেও একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছি। সেই জন্য তোমাদের সামনের পথটা কেমন হতে পারে সেই বিষয়ে একটু ধারণা দিব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে, আশা করি তোমাদের জন্য একটু তথ্য দিয়ে একটু হেল্প করতে পারবো। তো যে বিষয়টি বলতে চাই আমরা, যে তোমরা এ প্লাস পেয়েছো, এটি যেমন তোমাদের জন্য খুশির সংবাদ, মানে আনন্দিত হওয়ার সংবাদ, আর তোমাদের সামনে যে খুব বড় একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটাও তোমাদের মাথায় রাখতে হবে। কেন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটি একটু বলি। যে আমি 2 দিন আগে, তোমরা জানো 30 তারিখ থেকে অ্যাপ্লাই করা শুরু হয়েছে। তো আমি কিছু স্কুলের স্টুডেন্টকে পড়ানোর সুযোগ হয়েছে, তাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট এ প্লাস পেয়েছে। তো তারা বিভিন্ন সময় জিজ্ঞাসা করে কোন কলেজে ভর্তি হবে। আমি এর আগে চট্টগ্রাম বিভাগের একটা কলেজে ছিলাম, সেই জন্য রিসেন্টলি এদিকে চলে এসেছি। তো আমার স্টুডেন্টরা বেশিরভাগ ওই অঞ্চলেই আছে, চট্টগ্রাম অঞ্চলে আর কি। তো যে স্টুডেন্টরা এবার তোমাদের সাথে পাশ করেছে বা পরীক্ষার ভর্তির আগে বিভিন্ন সময় ফোন দিত যে কীভাবে কোন কলেজে ভর্তি হবে পরামর্শের জন্য, যে স্টুডেন্ট সব থেকে ভালো করেছে আমার স্টুডেন্টের মধ্যে 1254 নম্বর পেয়েছে, হ্যাঁ, মানে টোটাল মার্কের মধ্যে। তো তাকে যে উপদেশটি আমি দিয়েছিলাম, তোমাদেরকেও সেই উপদেশ দিয়ে শুরু করতে চাই। তো তাকে বলেছিলাম যে তোমার জীবনের কেরিয়ার যদি চিন্তা করো, কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আগামী 2 বছর। তোমার কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আগামী 2 বছর। এই 2 বছর তুমি কিভাবে ব্যবহার করবে, এর উপরেই ডিপেন্ড করবে তোমার ভবিষ্যৎ কেমন হবে। কেন বলি, যে তুমি যদি এই 2 বছর পরিশ্রম করে একটি মেডিকেল কলেজে চান্স পাও, তাই তুমি ডাক্তার হয়ে গেলে, তোমার লাইফটা কিন্তু ডাক্তার হিসেবে গড়ে উঠলো। এই 2 বছর পরে যদি বুয়েটে চান্স পাও, তুমি কিন্তু একটা ইঞ্জিনিয়ার হয়ে গেলে, তাই তোমার এই লাইফটা কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠলো। হ্যাঁ, তুমি যদি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, বিশ্ববিদ্যালয়ের পরে গবেষণা করো, গবেষক হও, বিজ্ঞানী হও, তাই তোমার জীবনে কিন্তু ওইভাবেই গড়ে গেল। আর তুমি যদি কোথাও ভালো একটা জায়গায় চান্স না পাও, তাহলে তোমার জীবনটা ওইভাবেই হবে। তো আমি এই জন্যই বলতে চাচ্ছি যে আগামী 2 বছর তুমি যে পরিশ্রম করবে, সেই পরিশ্রমের উপর ডিপেন্ড করেই তোমার ভবিষ্যৎটা কেমন হবে, কোন দিকে যাবে, তার অনেকটাই ডিপেন্ড করবে। এই জন্য আগামী 2 বছরকে অনেক চ্যালেঞ্জিং হিসাবে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের জন্য এখন পর্যন্ত সবগুলো দরজা কিন্তু খোলা, কিন্তু ভবিষ্যতে দিন যাবে তোমাদের জন্য দরজাগুলো বন্ধ হয়ে যাবে। কিভাবে? দেখো, যারা এ প্লাস পায়নি তারা কিন্তু চাইলেও অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা কি জানো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে গেলে 2টাতে এ প্লাস লাগে? হ্যাঁ, তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাও, তাহলে যার 2টাতে এ প্লাস নেই সে কি অ্যাপ্লাই করতে পারবে? যে বুয়েটে পড়তে চায়, এখন যদি ভালো একটা এ প্লাস পাওয়ার পরেও ভালো মার্ক যদি না থাকে, সে কি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবে? চান্স পাওয়া পরের কথা, অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে আস্তে আস্তে দরজাগুলো বন্ধ হয়ে গেছে। তোমাদের অনেক বন্ধুর জন্য অনেক ইউনিভার্সিটি, অনেক মানে মেডিকেল কলেজের দরজা বন্ধ হয়ে গেছে। আবার তোমাদের সামনে সবই খোলা আছে, কিন্তু আবার তোমরা যদি খারাপ করো সামনের দিনগুলোতে, তাই তোমাদের জন্যও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জন্য তোমরা দরজা খোলা রাখবা নাকি দরজা বন্ধ করে দেবে, তোমাদের উপর ডিপেন্ড করবে। কেন বলছি, তোমাদের একটু পরিসংখ্যান দিলেই তোমরা একটু ক্লিয়ার হতে পারবে যে আমাদের সামনের লাইফটা কতটা চ্যালেঞ্জিং। আচ্ছা, আমরা যদি টোটাল হিসাব করি, তুমি যদি দেখো বাংলাদেশের মেডিকেলের সিট সংখ্যা কতগুলো আছে, অনেকেই তোমরা জানো। ঠিক আছে, 5380টি সিট আছে মেডিকেলে। হ্যাঁ, এখন তুমি যদি মেডিকেলে চান্স পেতে চাও, তাই তোমাকে এই যে 13 লক্ষ পাস করেছে, এই 13 লক্ষর মধ্যে থেকে 5000-এর মধ্যে আসতে হবে। কতটা চ্যালেঞ্জিং ভাবছো একবার? তুমি যদি সবগুলোকে বাদও দাও, তুমি যদি শুধু এ প্লাসকে চিন্তা করো, যে 1,39,032 জন যে এ প্লাস আছে, তাদের মধ্যে থেকে মাত্র 5380 জন মেডিকেলে চান্স পাবে। তো এটা অবশ্যই তোমাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং চিন্তা করো। এবার তুমি যদি বুয়েটের কথা ভাবো, বুয়েটের সিট সংখ্যা হচ্ছে তোমার 1305টি।
বুয়েটের 1305টি বুয়েটের সিট সংখ্যা। এখন তুমি যদি বুয়েটে চান্স পেতে চাও তোমাকে 1,39,000-এর মধ্যে থেকে 1305 জনের মধ্যে আসতে হবে। এটা চারটিখানি কথা না কিন্তু, ঠিক আছে। এবার বুয়েটের কথা গেলাম। এবার যদি তুমি কুয়েট চুয়েট মিলে চিন্তা করো যে গুচ্ছ আকারে পরীক্ষাটা হয়, কুয়েট চুয়েট রুয়েট তিনটা, এই তিনটা টোটাল সিট সংখ্যা হচ্ছে 3,231টি, মানে আমরা 3200 ধরতে পারি। তাহলে 3200 সিট। তাহলে কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় ওইদিকে 1300 এইদিকে 3200, কত হলো 4,500। এই 4,500-র মধ্যে আসতে হবে। ডাক্তার হতে চাইলে 5,400-র মধ্যে আসতে হবে। ইঞ্জিনিয়ার হতে যদি চাও তাহলে তোমাকে আসতে হবে 4,500-র মধ্যে। তাহলে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুটো মিলে 10,000 হচ্ছে। তাহলে 1,39,000-এর মধ্যে মাত্র 10,000 জন হবে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, যেটা আমাদের স্বপ্ন। তাহলে সামনের পথটা কত চ্যালেঞ্জিং হতে পারে চিন্তা করো। এরপরে আসো বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা যদি চিন্তা করো। বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার সিট সংখ্যা যদি চিন্তা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6,500-এর মতো সিট আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4,000+ কিছু সিট আছে। গুচ্ছর মধ্যে টোটাল গুচ্ছের মধ্যে তোমার সিট সংখ্যা হচ্ছে বাংলাদেশের সবগুলো গুচ্ছ মিলে 21,689টি সিট। তো সবগুলো মিলেও যদি তুমি হিসাব করো কোনোভাবেই 50,000 পার করবে না, কোনোভাবেই 50,000 পার করবে না মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় মিলে। তাহলে তোমার এই যে A+ যারা পেয়েছো তাদের মধ্যে যদি ফাইট করো 1,39,000 থেকে বাকিগুলো বাদ পড়ে যাবে না? এখন কি তুমি বাদ পড়ে যাওয়ার কাতারে থাকবে নাকি যারা চান্স পাবে তাদের কাতারে থাকবে, সেটা তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। এবার তো গেল তোমাদের যেটা বললাম যে দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ তোমার পরিশ্রমের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এইখানে যারা আছি আমরা অনেকেই মুসলিম আছি, তাই না? যারা মুসলিম আছি খালেদ বিন ওয়ালিদের নাম তো শুনেছি, একজন বিখ্যাত সাহাবীর নাম শুনেছি আমরা, সেনাপতির নাম। আচ্ছা, ওনার লাইফে উনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোনো যুদ্ধে পরাজিত হন নাই। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এবং পরে দুই সময়েই কোনো যুদ্ধ উনি কী হন নাই, পরাজিত হন নাই। একজন দিগ্বিজয়ী সেনাপতি ছিলেন। তো ওনার শরীরে দেখা গেছে ওনার শরীরে সব থেকে অস্ত্রের দাগ বেশি ছিল। তাহলে উনি যে এই যোদ্ধাটা হলেন, এই যোদ্ধা হতে গেলে ওনাকে সব থেকে বেশি প্রশিক্ষণ নিতে হয়েছে, এই জন্য ওনার শরীরে সব থেকে অস্ত্রের দাগ বেশি পাওয়া গেছে। তাহলে আমরা যদি যোদ্ধা হতে চাই, বিজয়ী হতে চাই, তাহলে কি হইতে হবে? আমাদের ওই প্রশিক্ষণ লাগবে না? এই প্রশিক্ষণটা কিন্তু তোমাদের এই পরিশ্রমটাই, ঠিক আছে। তা তোমাদেরকে ওইভাবে নিজেদেরকে রেডি করতে হবে। এবার বলবো যে এতক্ষণ বলছিলাম দরজা বন্ধ হয়ে যাওয়ার কথা, এবার যদি বলি দরজা খুলে যাওয়ার কথা। এখন তোমরা জানো যে বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপট তোমরা জানো। এই যে ছাত্র শিবিরের ব্যানারে তোমরা এখানে একত্রিত হয়েছো, আজ থেকে 1 বছর আগে এটা কিন্তু কল্পনা করা যেত না কুড়িগ্রাম সরকারি কলেজে। আছে কিন্তু আমরা একত্রিত হয়ে পেরেছি। এই যে শিবিরের যে ভালো ভালো কাজগুলো, এগুলো এতদিন ছাত্রদের কাছে পৌঁছাতে পারেনি, কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা কলেজে কিন্তু শিবির সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের যে ভালো কাজগুলো পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে, ঠিক আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের অনেক শিবিরের অনেক ভাই যারা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন ছিল, তাদের কিন্তু ওই সময়ে চাকরি হয় নাই, তোমরা অনেকেই জানো। এই জন্য শিবির করা অনেকে ভয় পাইতো যে শিবির কেন করব, হ্যাঁ শিবির কেন করবো, এরকম অনেকে ভাবতো যে অনেকের অনেক যা চাকরি, শিবিরগুলো তো চাকরি হবে না। কিন্তু আমি বলি তোমার যদি যোগ্যতা থাকে তোমার আরও ভালো চাকরি হবে। কেন? তুমি দেখো যে আমাদের অনেক ভাই দেশে চাকরি হয়নি, ঠিক আছে, কিন্তু যখন তার যোগ্যতা ছিল বিদেশে গিয়ে অনেক ভালো ভালো দেশের চেয়ে অনেক ভালো জায়গায় চাকরি হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিবিরের দায়িত্বশীল ছিলেন, পরবর্তীতে শিবিরের প্রথম সেক্রেটারির নাম কি জানো? একদম শিবিরের প্রথম সেক্রেটারি ডক্টর বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, ফিজিক্সের স্টুডেন্ট ছিলেন আমার সাবজেক্টের। তো উনি যখন ছাত্র শিবির করছে, তো উনি ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করার কারণে ওনাকে ওনার টিচাররা বলছে ছাত্র রাজনীতি ছেড়ে দিতে, কারণ ছাত্র শিবির করলে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবে না। তা ওনার সামনে দুইটা অপশন ছিল, একটা ছিল বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার স্বপ্ন, আর এটা ছিল ছাত্র শিবির করার স্বপ্ন। উনি কিন্তু ছাত্র শিবিরটাকে বেছে নিয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে আরও বেশি সম্মানিত করেছেন। উনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে আছেন। উনি কিন্তু আমাদের যে যুক্তরাজ্যের মুসলিম যে কমিউনিটি, এই কমিউনিটির নেতৃত্ব দান করেন, অনেক ভালো একটা জায়গায় আছেন উনি। তাহলে উনি সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন, কিন্তু ওটাকে যখন উনি অগ্রাহ্য করে শিবিরকে বেছে নিয়েছেন, আল্লাহ এর থেকে সম্মানিত করছেন না? করছেন। এই যে তুমি যারা ইউটিউবে দেখো, এই যে মির্জা গালিব ভাইয়ের টকশো দেখো না বিভিন্ন সময়, এখন মির্জা গালিব ভাইয়ের টকশো, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। তো উনি রসায়ন বিভাগের স্টুডেন্ট, রেকর্ড পরিমাণ মার্ক পেয়ে ফার্স্ট হয়েছেন ডিপার্টমেন্টে, কিন্তু ওনাকে টিচার হিসেবে নিচে নেয় নাই। কেন? শিবির করে এই জন্য। কিন্তু উনি এখন আমেরিকার হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে। তাহলে আরও ভালো জায়গায় আছে না?
তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে তোমার যদি যোগ্যতা থাকে তোমার জন্য দরজাগুলো খুলে যাবে। কেউ যদি তোমার দরজা বন্ধ করতে চায় তোমার জন্য আরও বেশি বেশি দরজা কী হবে, খুলে যাবে। এই জন্য তোমার যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য পরিবেশ পরিস্থিতি কোনো কিছু দোহাই দেওয়া যাবে না যে আমি একটা ভালো কাজ থেকে কেন দূরে থাকবো, আমি তো ডাক্তার হতে চাই, আমি তো ইঞ্জিনিয়ার হতে চাই, এটাতে গেলে তো আমি হইতে পারবো না। এরকম মেধাবী স্টুডেন্টদের এরকম চিন্তা করা যাবে না। তোমাদের এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে যে এর থেকেও ভালো জায়গায় আমি যাবো, আমার যোগ্যতা থাকলে অবশ্যই চাকরি হবে। আমার কথা কি বোঝা গেছে? তো এই জন্য বললাম যে তোমাদের প্রথমত যে বিষয়টি বলার চেষ্টা করলাম যে তোমাদের সামনের লাইফটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, এই জন্য প্রস্তুতি এখন থেকে নিবে, এখন থেকে নিতে হবে। এবার দেখো যে তোমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত। তোমরা ভারতের প্রয়াত যে রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের নাম শুনেছো না? শুনেছ কিন্তু। তো উনি একটা কথা বলছেন, ওনার বিখ্যাত একটা কথা আছে যে সূর্যের মতো জ্বলতে হলে সূর্যের মতো পুড়তে হবে। এই যে যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা জানো সূর্য কিন্তু এই যে আমরা দেখছি আলো পাচ্ছি আমরা, ওইখানে কিন্তু একদম উত্তপ্ত না, সূর্য অনেক বেশি উত্তপ্ত কিন্তু। তাহলে সূর্য নিজে পুড়তেছে না, নিজে পুড়ে কিন্তু সমাজকে আলোকিত করছে। তোমরা যদি পৃথিবীকে আলোকিত করছে, তোমরা যদি সমাজকে আলোকিত করতে চাও, পরিবারকে আলোকিত করতে চাও, তাহলে তোমাদেরকে ওই সূর্যের মধ্যে পড়তে হবে। খুব সহজেই কিন্তু সাফল্য আসবে না। তুমি যদি ভাবো যে শর্টকাট ওয়েতে তুমি খুব ভালো করবে, তোমার সামনে আমি কিন্তু পরিসংখ্যান দিয়েছি যে কতগুলো সিট আমাদের সামনে আছে, মেডিকেলে কতগুলো সিট আছে, তোমার বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট আছে, সবগুলোই তোমাদের সামনে দিয়েছি। এখন তোমরা নিজেরাই ভাবো তোমাদের A+ থেকেই তোমরা বাদ পড়ে যাবে। এখন তোমাদের এই সিদ্ধান্ত নিতে হবে তোমরা বাদ পড়ার ইয়াতে থাকবে, সারিতে থাকবে, নাকি যারা সফল হবে তাদের সারিতে থাকবে, এই সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। এবার তোমাদের বলবো যে জীবনের প্রত্যেকটা স্তরে তোমাদের কেমন সংগ্রামী হতে হবে, এই কিছু কথা বলে শেষ করব। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, এখানে সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, তোমরা স্টিভ জবসের নাম শুনেছো? স্টিভ জবসের নাম শুনছো কে কে? হাত তুলো দেখি। স্টিভ জবস অনেকেই শুনছো, তাই না? স্টিভ জবসের নাম কিছু হয়তো তোমরা শোনো নাই, কিন্তু অ্যাপেল ফোনের নাম সবাই শুনছো না? আইফোনের নাম তো সবাই শুনছো, তাই না? আইফোনকে সবাই চিনো। হ্যাঁ, অনেকে ড্রিম থাকে যে আইফোন হবে আমার একটা। তো এই যে অ্যাপেল কোম্পানি, আইফোন যে কোম্পানি তৈরি করে, অ্যাপেল কোম্পানির যে প্রতিষ্ঠাতা স্টিভ জবস, ওনার জীবন থেকে একটা গল্প বলেই আমি শেষ করব। স্টিভ জবস ওনার লাইফের 3টা ঘটনা উনি বর্ণনা করছেন একটা ইউনিভার্সিটিতে সমাবর্তনে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে। ওই 3টা ঘটনাই ছিল ওনার জীবনের চরম ব্যর্থতাপূর্ণ একটি ঘটনা, এবং এই ব্যর্থতাগুলো যে ওনাকে সফলতা এনে দিচ্ছে সেটার বাস্তব উদাহরণ হচ্ছে স্টিভ জবস। আমি তোমাদের কেন বলছি, তোমাদের সামনের যে লাইফটা আসতেছে এখানে অনেক চড়াই উতরাই পার হতে হবে, অনেক সংগ্রাম করতে হবে। এই জন্য আমরা এখান থেকে অনুপ্রেরণা নিতে পারি। কিভাবে? দেখো যে স্টিভ জবস প্রথম যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, উনি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেই ইউনিভার্সিটি থেকে উনি ড্রপ আউট হয়ে গেছেন, মানে পড়তে পারেন নাই, মানে ফেল করে ড্রপ আউট হয়ে গেছেন। তো নর্মালি যখন কেউ ইউনিভার্সিটির স্বপ্ন নিয়ে ভর্তি হয়, যদি ড্রপ আউট হয়ে যায়, ফেল করে বাদ পড়ে যায়, তাহলে তার স্বপ্ন সব ভেঙে গেল না? তো আমরা হলে কী হতাম? হতাশ হয়ে যেতাম না? উনি কিন্তু হতাশ হন। উনি কী করছেন? উনি ভাবছেন এটা যে একটা সাবজেক্ট থেকে উনি ড্রপ আউট হয়ে গেছেন, ঠিক আছে, এখন আর উনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, কিন্তু এখন উনি সব সাবজেক্টের স্টুডেন্ট। উনি ওই বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলো ওনার ভালো লাগতো সবগুলো সাবজেক্টের পছন্দের সাবজেক্টের ক্লাস করা শুরু করলেন। উনি ক্যালিওগ্রাফির ক্লাস করতেন, বিশ্ববিদ্যালয়ে। এখন যে আমরা যে ল্যাপটপ ইউজ করি, আমরা যে ওই যে তুমি দেখো কম্পিউটারের মধ্যে একটা মানে তুমি যখন মাউস ব্যবহার করো তখন ছোট্ট একটা তীর চিহ্নের মধ্যে ঘুরে না কার্সর, তুমি যে ক্লিক করো যায়, এটা কি জাস্ট ক্লিক করলে যায়? এখানে কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে, ওই পুরো স্ক্রিনটা কিন্তু একটা গ্রাফ। ওই কোথায় ক্লিক করলে কোথায় যাবো এখানে কিন্তু তোমার মানে সফটওয়্যার সেট করাই আছে, তাই না? আপনি তো যাচ্ছে না। এই ইয়াটা যে অপারেটিং সিস্টেম প্রথম আবিষ্কার করে স্টিভ জবসের কোম্পানি। স্টিভ জবস বলেছে আমি যদি ওই সময় ক্যালিওগ্রাফি ক্লাস না করতাম তাহলে আমি এই যে আজকের এই আবিষ্কারটা করতে পারতাম না। তাহলে তুমি দেখো, তুমি যে ল্যাপটপ ইউজ করছো, কম্পিউটার, এটার এই যে স্ক্রিনটা অপারেটিং সিস্টেম, এটার অবদানকারী স্টিভ জবসের অনেক বেশি প্রথমত, ঠিক আছে? তাহলে দেখো যে উনি ড্রপ আউট হয়ে যাওয়ার কারণেই কিন্তু এটা আবিষ্কার করতে পারছেন। হ্যাঁ, তার মানে আমাদের জীবনে ব্যর্থতা আসতে পারে, কিন্তু ওই ব্যর্থতাকে সফলতা কীভাবে কাজে লাগাতে হবে সেটা আমাদের শিখতে হবে। এরপরে দ্বিতীয় ঘটনা হচ্ছে উনি যে কোম্পানি প্রতিষ্ঠা করলেন, কোম্পানির নাম কি? ওনার কোম্পানির নাম কি? অ্যাপেল থেকে ওনাকে বহিষ্কার করা হলো। ওইখানে কিন্তু একটা বডি থাকে, মানে ডিরেক্টরি বডি থাকে, যেটা থেকে সিদ্ধান্ত নেয় যে কোনো সিদ্ধান্ত। তো ওই সিদ্ধান্ত নিয়ে ওনাকে ওইখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো।
তো নিজের প্রতিষ্ঠা করা কোম্পানি থেকে যখন নিজেকে বের করে দেওয়া হবে, এর থেকে খারাপ লাগার বিষয় আছে? তো উনি হলে কি করতেন, আমরা হলে কি করতাম, হতাশ হয়ে যেতাম। উনি কিন্তু হতাশ হন না, উনি কী করছেন, আরও 2টা কোম্পানি প্রতিষ্ঠা করছেন। একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে নেক্সট। পিক্সেল কোম্পানি এবং নেক্সট কোম্পানি, তোমরা যে অ্যানিমেশন মুভি দেখো না, স্টিভ জবসের কোম্পানি প্রথম অ্যানিমেশন মুভি তৈরি করে। হ্যাঁ, ওনার পিক্সেল কোম্পানি প্রথম অ্যানিমেশন মুভি তৈরি করে। তাহলে দেখো যে এই যে অ্যানিমেশন মুভি আমরা দেখি, স্টিভ জবস পরে বলছেন উনি যদি কোম্পানি থেকে বিতাড়িত না হইতেন, ওনাকে যদি অ্যাপেল থেকে বের করে না দিত, উনি কি নেক্সট এবং পিক্সেল করতো না। তাহলে ওনাকে বের করে দেওয়া ওনার জন্য পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে? আরও পজিটিভ বিষয় হচ্ছে, পরে যখন ওনার নেক্সট এবং পিক্সেল কোম্পানি অনেক বেশি ফেমাস হয়ে গেল, আবার অ্যাপেল কোম্পানি তাকে আবার আগের জায়গায় নিয়ে গেল। এর আরও সম্মানের হইল না বিষয়টা? সম্মানের। লাস্ট যে বিষয়টা উনি বলছেন সেটা হচ্ছে উনি যখন মানে তোমার প্রযুক্তির আবিষ্কারের দিক দিয়ে এবং অর্থের দিক দিয়ে একদম পিক লেভেলে আছেন, ওই সময় ওনার দেহে মানে ক্যান্সার ধরা পড়ে, ক্যান্সার। তো ডাক্তার বলে দেয় যে এতদিন উনি বাঁচবেন, এরপরে ওনার বাঁচার সম্ভাবনা নাই। তো স্বাভাবিকভাবেই আমাকে কোনো ডাক্তার যদি বলে আগামী 3 মাস আমি বাঁচবো, তাহলে কি আমার অন্য কোনো কাজ ভালো লাগবে না। কিন্তু উনি এই বিষয়টাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন। কিভাবে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, যে উনি বলছেন যে আগামী যে কয়দিন বাঁচবেন, প্রত্যেকটা দিন যাতে আগের দিনের থেকে ভালো হয়। আমাদের একটা হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে সুন্দর হলো না, এটা হাদিস। তাহলে ইসলামে এই কথাটা আছে কিন্তু, যে ধ্বংস তার জন্য আজকের দিনটি গতকালের চেয়ে ভালো হলো না যার, তাই না? তাহলে উনি কিন্তু একজন মানে মুসলিম না হওয়ার পরেও কিন্তু উনি এটা ফলো করতেন, যে প্রত্যেকটা দিন জীবনের বেস্ট দিন হিসাবে প্রেজেন্ট করার জন্য। যখনই উনি এটা করা শুরু করছেন, দেখুন ওনার লাইফটা অনেক সুন্দর হয়ে গেছে। এবং কাকতালীয়ভাবে উনি ডাক্তার যে টাইমটা দিয়েছিল, এই টাইমে মারা যান নাই, আরও বেশি দিন বাঁচছেন, অনেক দিন। ঠিক আছে, তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের জীবনে মাঝে মাঝে চরম আসতে পারে, পরীক্ষা আসতে পারে। সেই পরীক্ষাগুলোতে আমাদেরকে যাতে আমরা উত্তীর্ণ হতে পারি, যে সংগ্রামগুলোতে যে বিজয়ী হতে পারি, এই জন্য এই চ্যালেঞ্জটা তোমাকে নিতে হবে। সামনের লাইফটা অনেক চ্যালেঞ্জিং, আমি বলছি। এখন মনে করে একজন মেডিকেল কোচিং করছে, আমার অনেক স্টুডেন্ট মেডিকেল কোচিং করে মেডিকেলে চান্স পায় নাই, তখন ফোন দেয় স্যার এখন কী করবো। ঠিক আছে, এখন মনে করো যে মেডিকেলে চান্স পায় নাই, ঠিক আছে, তার জীবন কি শেষ হয়ে গেছে? ধরো একজন স্টুডেন্ট মেডিকেলে চান্স পেলো না, কিন্তু সে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো। তুমি জানো অনেক ডাক্তারের থেকে অনেক ভালো পজিশনে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে স্টুডেন্টরা আছে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি ইউরোপ আমেরিকাতে মানে পিএইচডি করার জন্য স্কলারশিপ নিয়ে যেতে পারো, তাই তুমি দেখো ওখানে মানে তোমার অর্থনৈতিক ব্যাপার বলো, সামাজিক মর্যাদা বলো, সব দিক দিয়ে তুমি ডাক্তারের থেকে অনেক উপরে থাকতে পারবো। হ্যাঁ, তার মানে তোমার জীবন কিন্তু শেষ হয়ে যাবো না, এটা বললাম। তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে, তুমি এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হলে, ধরো তোমাদের মধ্যে এটা অপ্রিয় হলেও সত্য যে অনেক A+কে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি চান্স পাবে না। তোমার দেখলা তো, পরিসংখ্যান দেখলা তো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পাবে না। এখন মনে করো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে BCS খেলার হচ্ছে না, অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াও স্টুডেন্ট কোনো চাকরি পাচ্ছে না, রাস্তায় ঘুরতেছে না। তার মানে একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, একজন বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা ভাবি কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মানে অনেক মেধাবী, অনেক ভালো জায়গায় যাবে, কিন্তু দিন শেষে দেখা যায় অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাস্তায় ঘুরতেছে, চাকরি পাচ্ছে না। অনেক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া ডিগ্রিতে পড়া স্টুডেন্ট BCS কাটার হচ্ছে না, হচ্ছে। তার মানে প্রত্যেকটাই স্টেজ থেকে তোমাকে ফাইট করতে হবে। মানে তুমি যে স্টেজে এখন আছো, ওই স্টেজ থেকে তোমাকে ফাইট করতে হবে। তুমি যদি ভাবো যে আমি তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, আমার সব শেষ না, এখান থেকে তোমাকে শুরু করতে হবে। কথা বুঝতে পারছো আমার? যে তোমাকে আল্লাহ ভবিষ্যতে যেদিকেই সুযোগ করে দিবে, ওই সুযোগটাকে বেস্ট হিসেবে নিয়ে ওইটা থেকে বেস্টটা বের করে নিয়ে আসতে হবে। আমি কেন বলি, টমি মিয়ার নাম শুনছো? টমি মিয়া, এই টমি মিয়ার নাম শুনছো? টমি এর বিখ্যাত মানে আমরা যা বলি বাবুর্চিটা বলি বাংলা কথায়, রাঁধুনি, মানে আমরা শেফ বলি যেটাকে ইংলিশে। ঠিক আছে, উনি বড় বড় 5 স্টার হোটেলে রান্না করে, ওনার মাসিক বেতন আমার থেকে মানে 20 গুণ হবে। কিন্তু আমি তো বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসে আমি কলেজে জব করছি, কিন্তু আমার থেকে 20 গুণ বেশি বেতন পাবে একজন যে শেফ, একজন রাঁধুনি যে। ঠিক আছে, তার মানে যে কাজই করো তুমি, ওই কাজটার বেস্টটা যদি করতে পারো। এই যে সেলুন দেখো না, নাপিত হয়, আমরা তো এগুলোকে অনেক ছোটো করে দেখি। অনেকের কাছে চুল কাটতে গেলে যে তোমার 50,000 1 লক্ষ টাকা দিয়ে যেতে হয়, এরকমও আছে। তার মানে আমি এটা ছোটো করছি না কাউকে, আমি তোমাদের বলছি না তোমরা ওইটা হও, আমি তোমাদের এটাই বলছি যে তোমরা যে স্টেজেই যাবা ওইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিবা, ওই জায়গায় সেরা হবা, ওই জায়গায় সেরা হবা। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি আমার লাইফ থেকে। আমি ফিজিক্সে অনার্স মাস্টার্স করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।
এখন আমার ডিপার্টমেন্টের যে ধরো ইতিহাস, আমার বিশ্ববিদ্যালয়ে যে ইতিহাসে ভর্তি হয়েছে, যে বাংলায় ভর্তি হয়েছে বা রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি, আর্টসের কোনো সাবজেক্টে ভর্তি হয়েছে, নর্মালি আমরা কী চিন্তা করেছি, সায়েন্সের সাবজেক্টে ভর্তি হয়েছি মানে কি তাদের থেকে ভালো করছি এটা ভাবতাম আমরা। কিন্তু যে ইতিহাসে পড়ে, রাষ্ট্রবিজ্ঞানে পড়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে, আর আমি ফিজিক্সে পড়ে মনে করে একটা কলেজের শিক্ষক হয়েছে, আমার থেকে ভালো পজিশনে আছে না? তার মানে যে কোনো সাবজেক্ট, যে কোনো কলেজ, যে কোনো বিশ্ববিদ্যালয়, মেডিকেল হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, বিশ্ববিদ্যালয়, যে কোনো জায়গায় তুমি চান্স পাবো ভবিষ্যতে, ওই জায়গাতে কোনো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জীবন গড়তে হবে। আর একটি কথা অভিভাবকদের উদ্দেশ্যে বলে শেষ করব, দুই একজন অভিভাবক এখানে আছেন, তাদের উদ্দেশ্যে বলেই আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করবো আমার কথা। যারা অভিভাবক আছেন এখানে, পাশাপাশি স্টুডেন্ট, তোমাদেরও শুনতে হবে। রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছে না, একটা তোমার ইংলিশ মিডিয়ামে পড়া একটা মেয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে আদালতে মামলা করছে। যারা অভিভাবক আছেন তারা হয়তো ইউটিউবে যারা থাকেন তারা দেখছেন, অনেকে হয়তো জানেন না। আমি বলি যে একটা ঢাকার মধ্যে স্বনামধন্য একটা ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়া একটা মেয়ে তার বাবা মার বিরুদ্ধে মামলা করেছে আদালতে। তাহলে আমরা কেমন সন্তান তৈরি করছি, বা তোমরা যারা সন্তান আছে আমরা কেমন সন্তান তৈরি হচ্ছি যারা বাবা মাকে বিরুদ্ধে মামলা করতে পারি। আর একটা বিষয় বলি যে ঐশীর নাম অনেকে ভুলে গেছি না আমরা, ঐশী তোমরা হয়তো অনেকে মনে রাখবে, যে ছোটো ছেলে যার তার বাবা মাকে হত্যা করছে, মেয়ে হয়ে বাবা মাকে হত্যা করছে। তাহলে তুমি চিন্তা করো, সন্তানের হাতে খুন হচ্ছে না? তাহলে এমনও সন্তান তৈরি হচ্ছে। কিন্তু এখন একটা প্রবাদ আমরা অনেকে পড়ছি, দুজন বিদ্বান হলেও পরিত্যাজ্য, পড়ছি না? ভাব সম্প্রসারণ পড়ছি না আমরা, দুজন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এখন তুমি অনেক জ্ঞানী, অনেক জ্ঞান তোমার আছে, তুমি অনেক ট্যালেন্টেড একজন মানুষ, এখন তোমার মধ্যে তুমি দুজন একজন ব্যক্তি, তুমি সমাজের ক্ষতি করো, মানুষের ক্ষতি করো, তাই তোমার ওই জ্ঞানের কোনো দাম আছে? তাহলে অভিভাবকদের উদ্দেশ্যে বলবো এটা, যে আপনার সন্তানকে শুধু A+ পাইলে হবে না, আপনার সন্তান আদর্শিক হচ্ছে কিনা ভবিষ্যতে কিন্তু আপনাকেই সাফার করতে হবে। আপনার সন্তান যখন অন্যায় করবে, আপনার সন্তান যখন আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, আপনাকে যখন ওল্ড হোমে রেখে আসবে, তখন কিন্তু আপনার খারাপ লাগবে। একজন ইসলামী আদর্শিত কোনো ব্যক্তি বা ধর্মীয়, অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো যে একজন ধর্মীয় আদর্শে যারা শিক্ষিত, যারা ওই জ্ঞানটা অর্জন করে, তারা কখনো বাবা মাকে বাড়ি থেকে বের করে দিবে না, তারা কখনো বাবা মার বিরুদ্ধে মামলা করবে না। আমাদের যারা অভিভাবক আছেন আমাদেরকে এটা স্মরণ করতে হবে। তো শিবিরের ছেলেরা, শিবিরের ভাইয়েরা যে আহ্বানটা করে ভালো কাজের জন্য, তোমাদের উচিত, অভিভাবকদের উচিত যে আপনারা চিন্তা করবেন যে আমার ছেলে বা আমার মেয়েকে যে ইসলামী জ্ঞান দেওয়ার জন্য, ধর্মীয় জ্ঞান দেওয়ার জন্য, তাহলে ভবিষ্যতের লাইফটা তার সুন্দর হবে। ঠিক আছে, তো অনেকগুলো কথাই বললাম, আমি আমার বক্তব্য শেষ করব। তো সবগুলো কথার মূল কথা হচ্ছে আমাদের ভালো জায়গায় যেতে হবে। হ্যাঁ, শেষে একটি প্রবাদ বলে শেষ করব। ইউরোপের একটা বিখ্যাত পত্রিকা ছিল, সেই পত্রিকা যখন বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের যেমন অনেক বিখ্যাত পত্রিকা আছে না, তো ওই রকম পুরো ইউরোপের মধ্যে একটা বিখ্যাত ইংলিশ পত্রিকা ছিল। পত্রিকা যখন বন্ধ হয়ে যাবে তখন আগেই বলে দিয়েছে যে তারা অমুক দিন থেকে বন্ধ করে দেবে। তো পত্রিকা যেদিন লাস্ট সংখ্যা প্রকাশ পেয়েছে সেদিন একদম লাস্ট পেজের একদম নিচের দিকে একটা সুন্দর একটা ছবি ছিল, সূর্য উঠতেছে, সূর্য উদয়ের ছবি দেওয়ার পরে একটা ওখানে ডায়লগ লেখা ছিল যে স্টে হাংরি স্টে ফুলিশ। স্টিভ জবস ওনার বক্তব্য অনেক বেশি বলতেন এটা, স্টে হাংরি স্টে ফুলিশ। তোমাকে ক্ষুধার্ত থাকতে হবে, তোমাকে বোকা থাকতে হবে। তাহলে তুমি ক্ষুধার্ত কি না খেয়ে থাকা এটা না, তোমার সব কিছু জ্ঞান অর্জন করার জন্য তোমাকে ক্ষুধার্ত হইতে হবে। কোনো কিছু অর্জন করার জন্য ক্ষুধার্ত, ক্ষুধা লাগলে যেমন খেতে চাই আমরা, তোমাকে ওই রকম ক্ষুধার্ত হতে হবে জ্ঞান অর্জন করার জন্য। তোমাকে বোকা থাকতে হবে, নিজেকে খুব বেশি এগিয়ে গেছি, অনেক কিছু করে ফেলছি এভাবে ভাবা যায়। সবসময় বোকা থাকতে হবে যে আমাকে আরও অনেক কিছু জানতে হবে। ঠিক আছে, পরিশেষে আল্লাহ তাআলার কাছে এই আহ্বান করি, যারা এখানে আসো সবাই একটি ভালো বিশ্ববিদ্যালয়, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। আল্লাহ যেন তোমাদের সবাইকে কবুল করে নেন এবং পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে যাতে গড়ে ওঠার তৌফিক দান করে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।